কর্পূর যত দ্রুত উবে যায় তার আগে তৃণমূল উবে যেতে পারে। গরমে তৃণমূল বরফকে হারিয়ে দিয়েছে। বরফ যত দ্রুত গলে তৃণমূল তার থেকে দ্রুত গলে যাচ্ছে। কোনো প্রার্থীকে সামনে দাঁড়িয়ে বলতে হয়নি যে মুখ্যমন্ত্রী এত উন্নয়নের প্যাকেজ ঘোষণা করেছেন, ফলে আমি উইথড্র করছি। বিজেপির বিপদ সম্পর্কে যে আমরা মানুষকে সঠিকভাবে অবহিত করেছি। তৃণমূলের কথা তো ছেড়ে দিন, ওদের এখন নিজেদের পিঠ বাঁচাতে ওরা ব্যস্ত। আমরা বলছি পুনর্বাসন ছাড়া আপনি এই উচ্ছেদ করতে পারবেন না। এই তো ওরা চায়, এরপরে রেল স্টেশন বেচবে, তারপরে রেল লাইন বেচবে। ফলতার ফলে স্বপ্ন ফলাচ্ছে বামেরা। শুধু তাই নয়, বিজেপির বিকল্প হয়ে ওঠার রূপলি সম্ভাবনাও পর্যন্ত দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন পথ কী হবে সেই নিয়ে আলোচনা করব কলতান দাশগুপ্তের সঙ্গে। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। কলতান, তোমাকে স্বাগত বেঙ্গল পলিটিক্সে। একাধিকবার স্বাগত জানিয়েছি তোমায়। হ্যাঁ, তো প্রথমে বলো যে একটা খুব সিরিয়াসলি খুব সিগনিফিকেন্ট এবং খুব চমকপ্রদ ব্যাপারও বটে। আমরা দেখলাম গতকাল ফলতার ফল প্রকাশ হলো এবং সেখানে বামেরা 10 বছর পর আবার দ্বিতীয় হলো। এই সম্ভাবনা জায়গাটা কীভাবে ধীরে ধীরে তৈরি হলো? এটা আমরা অতীতে বহু জায়গায় বলেছিলাম, বহু জায়গায় এটা নিয়ে চর্চাও হয়েছিল যে পুলিশ প্রশাসন সমাজ বিরোধী। এই শিল্ডটা না থাকলে তৃণমূল আসলে কর্পূরের আগে উবে যেতে পারে। কর্পূর যত দ্রুত উবে যায় তার আগে তৃণমূল উবে যেতে পারে। কিন্তু তার থেকেও আমাদেরকে তৃণমূল চমকে দিল হচ্ছে যে এই গরমে তৃণমূল বরফকে হারিয়ে দিয়েছে। বরফ যত দ্রুত গলে তৃণমূল তার থেকে দ্রুত গলে যাচ্ছে। কারণ বোঝা যাচ্ছিল এই যে বিভিন্ন মডেল, বিভিন্ন রকম কথা যা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে চালু হয়েছিল, গোটাটাই আসলে তার কোনো রাজনীতি মতাদর্শের ভিত ছিল না। আচ্ছা, গোটাটাই আসলে পুলিশের ঘাড়ের ওপর ভর করে, সমাজবিরোধীদের ঘাড়ের ওপর ভর করে, প্রশাসনকে কাজে লাগিয়ে একটা বাবল তৈরি করা হয়েছিল, যেটা একটা সরকার চলে যেতেই একেবারে গায়েব হয়ে গেছে। 11 সালে বামপন্থীরা ক্ষমতা থেকে চলে গেছিল, তার 2 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় লড়বেন সেই উপনির্বাচন, ওনার ছেড়ে আসা লোকসভার সিটে উপনির্বাচন থেকে শুরু করে আজ এই 26-এর ফলতা পর্যন্ত বামপন্থীরা কিন্তু এই তাদের রাজনীতির যে কঠিন সময়, বিধানসভায় লোকসভায় উপস্থিতি কম, শাসকের তীব্র আক্রমণ, তার মধ্যেও বামপন্থীরা বুক চিতিয়ে লড়েছে। এরকম কোনো উদাহরণ নেই যে বামপন্থীরা লড়াই ছেড়ে দিয়েছে। একটা নির্বাচনে হেরেছে বলে পরেরটায় লড়াই ছেড়ে দিয়েছে, কোনো উদাহরণ নেই। কোনো প্রার্থীকে সামনে দাঁড়িয়ে বলতে হয়নি যে মুখ্যমন্ত্রী এত উন্নয়নের প্যাকেজ ঘোষণা করেছেন, ফলে আমি উইথড্র করছি। এইভাবে কাউকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়নি বামপন্থীদের। আজকে তৃণমূল যে ফলতায় বলুন বা অন্য ক্ষেত্রে স্ট্যান্ড করতে পারছে না, তার একটাই কারণ দলটা তৈরি হয়েছে কাটমানির ভিতের ওপর। আজকে সরকার চলে যেতে নেতারা বুঝে গেছে যে আর কাটমানি আসবে না, আর তোলাবাজি হবে না, আর অবৈধ নির্মাণ থেকে কোটি কোটি টাকা স্কোয়ার ফুট মেপে টাকা, ওর গ্যারেজ, ওর অমুক, ওর তমুক, এই গোটা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। বাড়ির ওপর ছাদে যে সুইমিং পুল বানিয়েছে সেও আর বানাতে পারবে না, আর যে প্রতিটা ফ্ল্যাট তৈরি হয়ে একটা করে গ্যারেজ নেয় সেও নিতে পারবে না, 100 দিনের কাজের টাকাও চুরি হবে না। ফলে এখন তারা বাঁচার জন্যে নিজেরা দৌড় মারছেন, ফলে রাস্তায় লড়াই করার লোক তৃণমূলের নেই। পরিস্থিতি এই রকম যখন, তখন গতকাল তোমাদের যারা সামনের সারিতে থাকেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দেন, তারা প্রত্যেকেই বলছেন, তুমি অতীতে বলেছো যে বামেরাই একমাত্র বিকল্প এই রাজ্যে, তৃণমূল নয়। এটা তোমরা জোর গলায় বলে আসছো। গতকালকের রেজাল্টের পর কি এটা এস্টাবলিশ হলো? মানে এটা কি শিলমোহর পড়লো যেত? এইটা এস্টাবলিশ হয়েছিল তখন যখন আমরা তৃণমূলকে দেখেছিলাম বিজেপির প্রতিটা পদক্ষেপ ওরা পশ্চিমবঙ্গে চালু করেছিল। এনআরসি সিএ এর মুভমেন্টের সময় বিজেপির হয়ে কাজ তৃণমূল করেছে। এখানে ডিটেনশন ক্যাম্পের জমি দিয়েছিল। নিউ এডুকেশন পলিসি তৃণমূল পশ্চিমবাংলায় চালু করেছে। এসআইআরে তৃণমূল কোনো বিরোধিতা গড়ে তুলতে পারেনি, ফলে ওইখানে বিজেপি যা ওকে করতে বলছি সবই তৃণমূল এখানে একটু 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 করে করেছিল। ওয়াকফ সম্পত্তির ওই সে ওয়াকফের আইন নিয়ে এত কথা হলো, তৃণমূল এখানে ডিএমদেরকে নির্দেশ দিয়ে দিলেন সরকারের পক্ষ থেকে যে ওয়াকফের কোথায় কি সম্পত্তি আছে তার তালিকা খুঁজে বার করো, তার একটা তালিকা করো। কেন? যদি এত বিরোধিতা করার কথাই হবে তাহলে ওয়াকফের বিষয়ে এটা করতে হলো কেন? কারণ ওখানে বিজেপি যা চেয়েছে তার দলের নেতাদের বাঁচানোর স্বার্থে এখানে তৃণমূলকে তাই করতে হয়েছে। আর যত একটু একটু করে তৃণমূল ঝুঁকেছে তত আমরা বলেছি যে বিজেপির বিরোধিতা আসলে তৃণমূল করতে পারবে না, ও আসলে গোপনে বন্ধুত্বই করবে। বিরোধিতা যদি কেউ করে তাহলে সেটা একমাত্র বামপন্থীরাই করবে। এটা সেদিনই এস্টাবলিশ হয়েছিল। আজকে ফলতার রায় হয়েছে, সেখানে মানুষের সামনে এই বিষয়টায় হয়তো আরেকটু বাড়তি করে এসছে। কিন্তু যেদিন ওরা ওয়াকফের বিরুদ্ধে কোনো আইন করতে পারেননি, যেদিন
আন্দোলনকারী মানুষকে, বিক্ষুব্ধ মানুষকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে না, দিল্লি গিয়ে আন্দোলন করুন। সেদিনই আমরা বুঝেছিলাম যে বিজেপিকে খুশি করার প্রয়াস, ওরা বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না। এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসা কথা, সরকার গঠন করার পর থেকে যে ব্যাপারটা নিয়ে তোমরা মাঠে ময়দানে নেমে পড়েছো, সেটা হচ্ছে যে হকার উচ্ছেদ। বিভিন্ন স্টেশন থেকে শুরু করে রাস্তা, মার্কেট, হকার ধীরে ধীরে উচ্ছেদ করা হচ্ছে। এই ব্যাপারটা কতটা সিরিয়াস বলে তোমার মনে হচ্ছে, এবং কত মানুষের মানে কার্যত মানে সেই অর্থে বলতে গেলে যে তাদের কি রুটি রোজগারের একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে এই জায়গা থেকে? বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে আমরা বিজেপির বিপদ সম্পর্কে রাস্তাঘাটে সাধারণ মানুষকে বলেছিলাম, এবং তার একেবারে জলজান্ত প্রমাণ আমরা যে সেই সময় সঠিক কথা বলেছিলাম, নির্বাচন হোক বা তার আগে অন্য সময় হোক, বিজেপির বিপদ সম্পর্কে যে আমরা মানুষকে সঠিকভাবে অবহিত করেছিলাম, এটা দিনের আলোর মতো পরিষ্কার। সরকারে এসেছেন এখনো 1 মাস হয়নি, এখনই হচ্ছে যে রেল হকার থেকে শুরু করে রেলের গায়ে যে বস্তি, একেবারে নিম্নবিত্ত মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, ওই 10 টাকার মুড়ি ঘুগনি না বেচলে যার বাড়িতে রাত্রিবেলা ভাত চড়বে না, সেই মানুষের আজকে পেটে লাথি, ভবিষ্যতে আর অন্ধকার করে দেওয়ার চেষ্টা বিজেপির সরকার করছে। এবং পাড়ায় পাড়ায় যে বিজেপির নেতারা যারা আছেন, বিজেপির এত নির্বাচিত বিধায়ক হয়েছেন, পাড়ায় কত নতুন নতুন আমরা বিজেপির নেতা দেখছি, অনেক পুরনো নেতাদেরও দেখছি সামনে এসছেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারে লড়াই করতে পারছেন না। আর তৃণমূলের কথা তো ছেড়ে দিন, ওদের এখন নিজেদের পিঠ বাঁচাতে ওরা ব্যস্ত, ফলে ওদের মিটিংয়ে ডাকলে 4টে লোক যাচ্ছে না, আর ওরা গরিব মানুষের পাশে কি দাঁড়াবেন? ফলে লাল ঝান্ডা, সিআইটিউ হোক, সিপিআইএম হোক, তারা সকলে মিলে এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে। কারণ বিধানসভার ভেতরে কী আছে, বাইরে কী আছে, লড়াই আন্দোলনের সময় আমরা ওগুলো হিসেব করিনি, অভয়ার সময়ও করিনি, এই হকার উচ্ছেদের সময়ও করিনি। ফলে প্রতিটা স্টেশনে আপনি দেখবেন বামপন্থীরা লাল ঝান্ডা গিয়ে সেই গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। এবং আমরা বলছি পুনর্বাসন ছাড়া আপনি এই উচ্ছেদ করতে পারবেন না। আসলে বিজেপির অন্য স্কিম আছে, অন্যান্য রাজ্যে আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে এক একটা স্টেশন এক একটা কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে গেছে, দোকান মানে স্টেশনের ভেতরে যে দোকান বসানো হচ্ছে তার পিছনে অনেক টাকা পয়সার ব্যাপার থাকছে। ফলে গোটাটা শুধু উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের জন্যে ব্যবস্থা হবে, গরিব মানুষের জন্যে ব্যবস্থা হবে না। এইটাই তো ওরা চায়। এরপরে রেল স্টেশন বেচবে, তারপরে রেল লাইন বেচবে, তারপরে ট্রেন বেচবে, যেভাবে গোটা দেশ বেচার পরিকল্পনা বিজেপি করেছে, এই পরিষ্কার পরিচ্ছন্নতার নাম করে এইগুলোকে ফাঁকা করে নিজেদের লুকোনো এজেন্ডা ফুলফিল করাই বিজেপির কাজ। সেটা তৃণমূল তার বিরুদ্ধে লড়তে পারবে না, দিনের আলোর মতো স্পষ্ট। হ্যাঁ, ওরা যে ক্রাইসিসে পড়েছে ও থেকে ওরা আর উদ্ধার করতে পারবে না, কিন্তু গরিব মানুষ যে ক্রাইসিসে পড়েছে সেই ক্রাইসিসে তার পাশে শেষ মুহূর্ত অবধি লাল ঝান্ডা থাকবে। গরিব মানুষের পেটে লাথি পড়া এইটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। বিজেপির বিরুদ্ধে যতদূর যেতে হয়, সরকারের বিরুদ্ধে যতদূর যেতে হয়, সেটা আমরা যাব। তুমিও কম দিন রাজনীতি করছো না, মানে ছাত্রাবস্থা থেকে ধরলে আজকে তোমার 26-এর বিধানসভা করে নেওয়া পর্যন্ত তুমি মোটামুটি তোমার রাজনীতি শুরু থেকে তৃণমূল দেখে আসছো, এবং এটা কি তোমার কাছে খানিকটা অবাক করার মতন বিষয়? মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখের ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার পর একবার বেরিয়েছিলেন, তারপর থেকে কার্যত তিনি রাস্তাতেই নেই, মানে ফেসবুক লাইভ টাইভে এসছেন ঠিকই, কিন্তু তাকে রাস্তায় দেখা যায়নি। এটা কি একটু অবাক করার বিষয়? বামপন্থী নেতাদের দেখে শিখলে তো পারেন। বামপন্থীরা 11 সালে বিধানসভায় হেরেছিল, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে, সূর্য মিশ্র থেকে শুরু করে, সেলিম দা, সুজন দা, গৌতম দেব, সবাই তো রাস্তায় নেমেছিলেন প্রচারে, সবাই রাস্তায় এখনও অবধি প্রচারে আছেন। ফলে ভোটে হারা জেতার সাথে বামপন্থীরা রাস্তায় নামবে, সাধারণ মানুষের দাবির জন্য রাস্তায় নামবে, এটা কোনো ডিফার করে না। মানে এটা কেন মনে হচ্ছে তোমার উনি নামছেন না? মানে এটা কি কোনো পার্টিকুলার কারণ বলে মনে হচ্ছে তোমার? এমনি যে কুচোকাচারা নেমেছিলেন তারা এত চোর চোর স্লোগান শুনেছেন, ফলে নামার সাহসটা হয়তো কোথাও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সমস্যা হচ্ছে। একটা ফলতায় নির্বাচন হলো 4 তারিখের ফল ঘোষণা হওয়ার পরে, সেখানে তো বামপন্থী সমস্ত নেতৃত্ব, আপনি যদি নামের তালিকা দেখেন, সমস্ত বামপন্থী নেতৃত্ব সেখানে গিয়ে প্রচার করেছেন। তা তৃণমূলের নেতারা গেলেন না কেন? ফলে ওই যে হার জিতের ওপর, কাটমানির ওপর, টাকা পয়সার ওপর, সিন্ডিকেটের ওপর দাঁড়িয়ে রয়েছে যে দলটা, ও যেদিন বুঝেছে এখান থেকে আর কোনো প্রফিট হবে না, ওই দিন ভেঙে পড়েছে। শেয়ার মার্কেটের মতো, আপনি যেদিন বুঝবেন যে এই শেয়ারটা আপনাকে আর প্রফিট দিতে পারবে না, আপনাকে বেচে দিতে হবে। তৃণমূলেরও তাই। আগে সব বুদ্ধিমান লোকেরা আগে হাওয়া বুঝে তৃণমূলের ঝান্ডা ফেলে বিজেপির ঝান্ডা যারা ধরে নিয়েছিলেন, তারা এখন ভালো ভালো জায়গায় আছেন, আপনি দেখতে পাবেন। এইবার দরা কষাকষি শুরু হবে যে কে তৃণমূলের ঝান্ডা ধরে বিজেপিতে যাবেন। বিজেপির নেতারা সম্ভবত আমি দেখলাম বলছেন কি ভালো তৃণমূল, মাঝারি তৃণমূল, খারাপ তৃণমূল, কি সব সেগ্রিগেশন হচ্ছে আর কি। হবে এগুলো। এখন দরজা বন্ধ রেখেছেন বলছেন, মানে 3 মাস দরজা বন্ধ রেখেছেন। ধৈর্য সংযমটা দেখে 3 মাস পর বোধহয় খোলা হবে। তার মধ্যে ভালো খারাপ এসব সে ওদের ব্যাপার, বাঁচাবাচি হবে কি হবে না আমাদের জানার দরকার নেই। কিন্তু কথাটা হচ্ছে যে এই ভয় নিয়ে রাজনীতি করা যায় না।
2011-র পর থেকে বামপন্থীদের জন্য কম ভয়ের সময় তো আসেনি। 2011-র আগেও বামপন্থী বিধায়কদের সেই সময় তৃণমূল ইত্যাদি ইত্যাদি ষড়যন্ত্র করে তাদের রাস্তার মধ্যে অপমান করা হয়েছে। 250-র বেশি বামপন্থী কর্মী খুন হয়েছেন। একটা আম গাছের তলায় 7 দিন ধরে শালকু সোরেনের লাশ রেখে দেওয়া হয়েছিল আসলে আমাদের ভয় পাওয়ানোর জন্য, যে এই রাজনীতি থেকে সরে যাও। তৃণমূলকে তো ওইসবও করতে হচ্ছে না। একটা টোকা মারলে তৃণমূল এমন পালাচ্ছে আর সেই কান ফান ধরে উঠবস করা শুরু করছে, তাহলে ওরা কী রাজনীতি করবে? এতদিন লুটফুট করেছে, এখন লুট রাজনীতি শেষ, ওদের রাজনীতিও শেষ। গতকাল রাত্রেবেলা তো কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে তার বাড়ির বাইরে বেশ কিছু মানুষজন উপদ্রব করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, নানান কিছু স্লোগান দিয়েছেন। তো এই যে ব্যাপারটা, মানে তৃণমূলের নেতা নেত্রী এদেরকে কি মানুষ কি এতটাই বীতশ্রদ্ধ যেই কারণে এই ব্যাপারগুলো ঘটছে? বীতশ্রদ্ধ তো মানুষ আগেও ছিলেন, এখন প্রকাশ্যে অনেক বেশি করে আসছে। সেই সময়ও কিন্তু এরকম বহু মামলা হয়েছিল, এরকম ব্যাপার না যে সব মামলাগুলো জয়ী বিধায়ক হয়েছেন তারপরে কাজ করবেন এখন মানুষের জন্য। যদি মানুষের জন্য এত কাজ করেন তাহলে তো কোনো কিছু নিয়েই ভয় থাকার কথা না, মানুষই তো রক্ষা করে দেবে। ওই বামপন্থী এই যে সব কাকলি ঘুষদস্তিদেরকে নিয়ে এত কথা হচ্ছে যে কি রাজ্যের সিকিউরিটি না কেন্দ্রের সিকিউরিটি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, বামপন্থী নেতাদের তো সিকিউরিটি ফিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছে না। খোদ জঙ্গল মহলে যেখানে বামপন্থীদের 250 জনের বেশি কর্মী খুন হয়েছিলেন, সেখানে দেখুন তো আপনি কোন বামপন্থী নেতাকে সিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছে। রানাদা তো বলেই দিয়েছেন যে আমাদের সব সিকিউরিটি লাগবে না, জনগণই আমাদের সিকিউরিটি। ফলে যারা এককালে চোখ রাঙিয়েছেন তাদের এখন পাল্টা চোখ রাঙানির ভয়টা আছে। যারা চোখ রাঙায়নি, বরঞ্চ যন্ত্রণার সময় তার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের তো কোনো ভয় নেই। মানে তার মানে কি, মানে ফলতার রেজাল্ট কি কোথাও একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরছে যে প্রান্তিক মানুষের জন্য কাজ করলে আস্তে 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 সিচুয়েশনটা পাল্টানো যায়? হ্যাঁ, এটা আমরা বহুদিন ধরে জানি যে 59-এর খাদ্য আন্দোলনও যারা সেই সময় লড়েছিলেন এটা ভাবেননি যে 60-এ 61-তে 62-তে সরকারে চলে আসবেন। 70-এর দশকে 70, 71, 72-এর নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। সেই সময়ও কিন্তু এইটা ভাবনা ছিল না যে 5 বছর পরে চলে আসবো সরকারে। ওই সময়ে দাঁড়িয়ে যে কোনো একটা পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে যে অনাচার হচ্ছে, যে অবিচার হচ্ছে, তার বিরুদ্ধে লড়ে যেতে হবে। এইটাই বামপন্থী, এটাই সহজ জিনিস। সেইটা তৃণমূল করতে পারবে না, সেটা বামপন্থীরা করতে পারবে। এবং ভবিষ্যতে এখনই বিজেপি যেভাবে রেল হকারদের উচ্ছেদ করছে, বস্তিতে উচ্ছেদ করছে, ফলে ওদের টার্গেটটা যে গরিব শ্রমজীবী মানুষ সেটা বোঝা যাচ্ছে। এই যে শ্রম কোড সব বদলে দেওয়া হলো, শ্রম আইনগুলো বদলে শ্রম কোড করে দেওয়া হলো, শ্রমিকের অধিকার সংকুচিত করে দেওয়া হলো, শ্রমিকদের একেবারে নিম্নবিত্ত মানুষের ওরা টার্গেট করবে, এটা প্রথম দিন থেকে পরিষ্কার। ফলে ওই গরিব মানুষগুলোর, ওই নিম্নবিত্ত মানুষগুলোর, ওই সব হারা মানুষগুলো যারা এই নির্বাচনেও নিজের মত প্রকাশ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, তাদের পাশে তো একমাত্র বামপন্থীরাই দাঁড়াবে। এটাই আমাদের শিক্ষা। এই লড়াইটা চলতে চলতে বিধানসভার বাইরের লড়াই যত তীব্র হবে, তত বিধানসভার ভেতরে তার ছাপ পড়তে বাধ্য। খলতানের বক্তব্যের যা নির্যাস দাঁড়ালো, বামেরাই বিকল্প এই মুহূর্তে বাংলায়, এবং আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবে সিপিআইএম বা বামেরা। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।